সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা বাংলাদেশের অর্থনীতি রিলেটেড অনেক বিষয় আলোচনা করেছি। আজকে আমরা অর্থনীতি রিলেটেড আরও কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এবং এই তথ্যগুলো থেকে পরীক্ষায় সবসময় কোয়েশ্চেন হয়ে থাকে এবং সামনে যে পরীক্ষাগুলো হবে বিসিএস, প্রিলি, রিটেন, ভাইবা, এরপর হচ্ছে প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন বা ব্যাংকিং সেক্টরের যে কোনো পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন কমন পাবে বলে আশা করি আমি। তাহলে আসো আমরা অর্থনীতি রিলেটেড এই তথ্যগুলোর সাথে একটু পরিচয় হয়ে নিই। আজকে আমরা অর্থনীতি রিলেটেড যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি, ডিফ্লেশন বা মূল্যহ্রাস, ডিভ্যালুয়েশন মুদ্রার অবমূল্যায়ন, ট্রেড বা বাণিজ্য বিভিন্ন ধরনের হয়ে থাকে, ব্যালেন্স ট্রেড, ট্রেড সারপ্লাস, ট্রেড ডেফিসিট, এরপর জিডিপি, জিএনপি, জিএনআই এবং পার ক্যাপিটা ইনকাম সম্পর্কে আজকে আমরা পরিচয় হব। ওকে, শুরুতে আমরা যাচ্ছি ইনফ্লেশন। ইনফ্লেশন জিনিসটা আসলে কি? ইনফ্লেশনটা হচ্ছে কোনো একটি সময়ে একটি দেশের পণ্য দ্রব্য বা সেবার মূল্য যখন পূর্বের তুলনায় বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন কেন হয়ে থাকে? যখন একটি দেশে পণ্য দ্রব্য বা সেবার সরবরাহ কমে যায় কিন্তু অর্থ সরবরাহ বেড়ে যায় তখন সেখানে ইনফ্লেশন হয়ে থাকে। ইনফ্লেশনের কিছু কারণ রয়েছে, যেমন বাজারে অতিরিক্ত মুদ্রা ছাপানো বা বাজারে ঋণের সরবরাহ বেড়ে যাওয়া, তারপর হচ্ছে পণ্য দ্রব্য বা সেবার সরবরাহ কমে যাওয়া ইত্যাদি কারণে ইনফ্লেশন হয়ে থাকে। ডিফ্লেশন বা মূল্য হ্রাসটা কি? ইনফ্লেশনের ঠিক বিপরীতে হচ্ছে ডিফ্লেশন, অর্থাৎ কোনো একটা স্থানে যখন পণ্য দ্রব্য বা সেবার সরবরাহ বেড়ে যায় কিন্তু তার বিপরীতে অর্থ সরবরাহ কমে যায় তখন মূলত ডিফ্লেশনটা হয়ে থাকে। এরপর হচ্ছে ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন। ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন জিনিসটা কি? ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন হচ্ছে নিজ দেশের বা ডোমেস্টিক কারেন্সির মূল্য কমে যাওয়া। যেমন আমি যদি ধরি ডলার বা পাউন্ড কিংবা ইয়েন, অর্থাৎ বিদেশি যে কোনো কারেন্সি, অর্থাৎ কি বিদেশি যে কোনো কারেন্সির তুলনায় যখন নিজ দেশের মুদ্রার মান কমে যায় তখন সেটাকে বলা হয় ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন। যেমন সম্প্রতি দেখা যাচ্ছে যে এক ডলার সমান আমাদের দেয়া রাখতেছে 112 থেকে 13 টাকা, যেটা এক সময় ছিল $1 সমান 80 টাকা। এই যে 80 টাকা এবং 112 কিংবা 13 টাকা, এই 80 টাকার তুলনায় এখন আমাদের দেওয়া লাগতেছে 112 কিংবা 13 টাকা। এতে দেখা যাচ্ছে যে আমাদের 30 থেকে 40 টাকা বেশি দেওয়া লাগতেছে। কেন বেশি দেওয়া লাগতেছে? কারণ হচ্ছে ডলারের তুলনায় আমার দেশের টাকার মূল্যমান কমে গেছে, আর এই কমে যাওয়াটাকে বলা হচ্ছে ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন। আর এই ডিভ্যালুয়েশন বা অবমূল্যায়ন হ্রাস করার জন্য বাংলাদেশ ব্যাংক প্রতি বছরে কি মুদ্রানীতি প্রণয়ন করে থাকে। এরপর আমরা পরিচয় হব ট্রেড বা বাণিজ্য সম্পর্কে। বিশ্বের প্রতিটি দেশ তাদের বাণিজ্য সম্প্রসারণ করে এবং বাণিজ্য সম্প্রসারণ করার জন্য বিভিন্ন নীতি বা পদ্ধতি অনুসরণ করে থাকে। বাণিজ্য পর্যালোচনা করে দেখা গেছে যে 3 ধরনের বাণিজ্য মূলত হয়ে থাকে। একটা হচ্ছে ব্যালেন্স ট্রেড বা ভারসাম্য বাণিজ্য, ট্রেড সারপ্লাস বা উদ্বৃত্ত বাণিজ্য, আর হচ্ছে ট্রেড ডেফিসিট বা ঘাটতি বাণিজ্য। তাহলে ব্যালেন্স ট্রেডটা কি? ব্যালেন্স ট্রেড হচ্ছে যখন আমার দেশে টোটাল এক্সপোর্ট মানে টোটাল রপ্তানি সমান টোটাল ইম্পোর্ট বা আমদানি, অর্থাৎ আমদানি এবং রপ্তানি যখন দুটি সমান হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি ট্রেড ব্যালেন্স বা কে ভারসাম্য বাণিজ্য। আবার যখন আমার দেশে টোটাল এক্সপোর্ট বা টোটাল রপ্তানি যখন গ্রেটার দেন টোটাল ইম্পোর্ট, অর্থাৎ টোটাল রপ্তানি যখন টোটাল আমদানির চেয়ে বেশি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে সারপ্লাস ট্রেড বা ট্রেড সারপ্লাস বা উদ্বৃত্ত বাণিজ্য। ওকে, এখন হচ্ছে ট্রেড ডেফিসিটটাকে, ট্রেড ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি।
ট্রেড ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি বাণিজ্য। ঘাটতি বাণিজ্যটা কি? আমার টোটাল এক্সপোর্ট যখন লেস দেন টোটাল ইম্পোর্ট, অর্থাৎ রপ্তানি যখন আমদানির তুলনায় বেশি হয়, অর্থাৎ একটা দেশের আমদানি যখন বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয় কি? ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি। আর এই বাণিজ্য ঘাটতির জন্যে কি একটা দেশের মুদ্রার কি অবমূল্যায়ন হয় এবং মূল্যস্ফীতি হয়, সবকিছু হয়ে থাকে এই ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতির কারণে। কারণ হচ্ছে বাণিজ্য ঘাটতির ফলে আমার দেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ বিদেশে কি দিয়ে দিতে হয়, যার কারণে আমার কোনো রপ্তানির বিপরীতে আমার কোনো আয় নেই, যে এই দেশে টাকা চলে যাওয়ার কারণে প্রতিনিয়তই কি আমাদের ইনফ্লেশন এবং ডিভ্যালুয়েশন হয়ে থাকে। যার কারণে বাংলাদেশ যেহেতু ঘাটতি বাণিজ্যের দিকে যাচ্ছে প্রতিনিয়ত, সেজন্য বাংলাদেশে সব সময় ইনফ্লেশন এবং ডিভ্যালুয়েশন হয়ে থাকে, মুদ্রার ইনফ্লেশন এবং ডিভ্যালুয়েশনটা হয়ে থাকে। বাংলাদেশ সরকার এই যে বাণিজ্য ঘাটতি, এটা মূলত কি দিয়ে পূরণ করে? বাংলাদেশ সরকার এই বাণিজ্য ঘাটতিটা মূলত পূরণ করে আমাদের দেশে যে প্রবাসী আয় আসে, সেই প্রবাসী আয়, বৈদেশিক অনুদান এবং কিছু ঋণ, বৈদেশিক কিছু ঋণের মাধ্যমে সরকার মূলত হচ্ছে কি এই ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতিটা পূরণ করে থাকে। ওকে, এখন আমরা পরিচয় হব আরো কিছু নতুন শব্দের সাথে, যেমন জিডিপি। জিডিপি আসলে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হলো একটি দেশের অভ্যন্তরীণ পরিসীমা বা ভৌগোলিক পরিসীমার মধ্যে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য, দ্রব্য বা সেবা উৎপাদন হয় তার সামষ্টিক মূল্যকে বলা হয় জিডিপি। তাহলে জিএনপি কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি কি? জিএনপি হচ্ছে আমাদের যে জিডিপি, সেই জিডিপির সাথে আমাদের যে ফরেনার, যা বিদেশে যারা কাজ করে, তারা যে রেমিটেন্স পাঠায়, সে রেমিটেন্স প্লাস আমাদের যে এক্সপোর্ট ইনকাম হয় সেটা যোগ করতে হবে। এবং সেখান থেকে কি বাদ দিতে হবে? আমাদের দেশে যে বিদেশি শ্রমিকরা কাজ করে তাদেরও একটা ইনকাম আছে, সেই ইনকামটা আমাদের দেশের ইনকাম থেকে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ কি? জিডিপি প্লাস রেমিটেন্স প্লাস আমাদের এক্সপোর্ট ইনকাম মাইনাস ফরেন ইনকামস ফ্রম আওয়ার কান্ট্রি, মানে ফরেনাররা যে আমাদের দেশে ইনকাম করে সেটা বাদ দিয়ে দিতে হবে। সেটা বাদ দেওয়ার পর যে এক্সটেনশন থাকবে সেটাই হচ্ছে আমাদের জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এরপর আসে হচ্ছে এনএনআই, মানে কি? নেট ন্যাশনাল ইনকাম। নেট ন্যাশনাল ইনকামটা কি? নেট ন্যাশনাল ইনকাম হচ্ছে আমাদের যে জিএনপি আছে, সেই জিএনপি থেকে বিভিন্ন ধরনের অবচয় জনিত কিছু ক্ষতি বা খরচ আছে সেগুলা বাদ দিয়ে দেখাতে, যেমন বিভিন্ন ধরনের ক্ষতি আছে, শ্রমিকদের মজুরি আছে, এরপর অগ্নিকাণ্ড জনিত বিভিন্ন ক্ষতি থাকতে পারে। এই সব খরচগুলো বাদ দেওয়ার পর যা থাকে এক্সটেনশন, সেটাকে বলা হয় এনএনআই বা নেট ন্যাশনাল ইনকাম। নেট ন্যাশনাল ইনকাম। এই নেট ন্যাশনাল ইনকামকে যখন আমরা টোটাল পপুলেশন, আমাদের দেশে যে টোটাল পপুলেশন আছে সেই টোটাল পপুলেশনকে দিয়ে যখন ভাগ করি, তখন সেটা কে আমাদের পার ক্যাপিটা ইনকাম হিসেবে রূপান্তরিত হয়। অর্থাৎ আমরা পার ক্যাপিটা ইনকাম সমান কি? নেট ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই টোটাল পপুলেশন অফ আওয়ার কান্ট্রি। অর্থাৎ আমার নেট ন্যাশনাল ইনকামকে আমাদের দেশের মোট জনসংখ্যা থেকে ভাগ করলেই আমরা পার ক্যাপিটা ইনকাম বা মাথা পিছু আয় পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, কি বুঝতে পারলাম আজকে আমাদের এই সংক্ষিপ্ত ক্লাসে? আমরা বুঝতে পারলাম ইনফ্লেশন কি, ডিফ্লেশন কি, ডিভ্যালুয়েশন কি, ট্রেড কি, ব্যালেন্স ট্রেড কি, ট্রেড সারপ্লাস কি, ট্রেড ডেফিসিট কি, ঠিক আছে, জিডিপি, জিএনপি, এনএনআই, পার ক্যাপিটা ইনকাম সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এই যে ছোট্ট ক্লাসটি, এই ছোট্ট ক্লাসটি 10টা মিনিট যদি তুমি মনোযোগ দিয়ে শোনো, আশা করি তোমার এই বিষয়গুলো বা এই বিষয়গুলো সম্পর্কে তোমার কি কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো চাকরির পরীক্ষায় তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ এবং শুভকামনা জানাই আমাদের পরবর্তী ক্লাসের জন্য। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে বিভিন্ন ধরনের বাজেট নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।